চৌধুরী বাড়িতে যেন উৎসব লেগে গেছে। সকাল থেকে ঘরের প্রতিটি কোণা ঝাড়ু মোছা থেকে শুরু করে তৈরি হচ্ছে অনেক রকমের খাবার। বাড়ির বড় ছেলে বাইরে থেকে ডাক্তারি পাশ করে আজ বাড়ি ফিরছে। তার আশা আনন্দেই বাড়িতে আজ উৎসবের আয়োজন। জিন ছেলের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছে। সে তের উদ্দেশ্যে বলে উঠল, সকাল থেকে অনেক খাটুনি করেছিস, যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তে নিজের কাজে মনোযোগ দিয়ে বলে উঠল, হাতের কাজ শেষ করে যাচ্ছি ছোট মা। তে নিজের কাজ শেষ করে প্রথমে উপরে গেল লিজার রুমে। লিজা তের চাচাতো বোন, তের থেকে 2 বছরের বড়। লিজার রুমে তাকে দ্রুত নিচে নামার তাকে দিয়ে তে নিজের রুমে গেল। তের যখন 11 বছর বয়স, তখন তার মা বাবা সড়ক দুর্ঘটনায় স্পট ডেথ হয়ে যায়। সেই বয়সেতে পরিচিত হয় এতিম নামক শব্দে। তারপর থেকে আগলে নেয় তার ছোট চাচ্চু আরেম। তারপর থেকে এই বাড়িতেই আছে, যদিও বাড়িটি তার বাপ চাচার দুজনেরই। তবুও বাবা মা চলে যাওয়ার পর তিনি নিজেকে এই বাড়ির আশ্রিতা ভেবে আসছে। যার নিজের বাবা মা নেই, সে তো অন্যের বাড়িতে আশ্রিতাই। তার চাচা চাচি ভালো মানুষ বিধে তাকে নিজের মেয়ের মতো স্নেহ করে, কিন্তু সে তো জানে সে তাদের জন্য উটকো ঝামেলা বই ছাড়া কিছুই না। তাই পড়ালেখার পাশে যতটুকু সময় তের হাতে থাকে, তে বাড়ির বিভিন্ন কাজ করে থাকে। তার চাচা চাচি না করলেও সে শোনে না। নিচ থেকে হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। তখনই লিজা দুম করে এসে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলো, তে জলদি নিচে আয়, জাঙ্কুক ভাইয়া চলে এসেছে, সবার জন্য একটা একটা গিফট এনেছে। তে মলিন হাসলো এবং বলল, তুমি যাও আপু, আমি আসছি। লিজা তাড়া দিয়ে নিচে চলে গেল। চৌধুরী বাড়ির একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক চৌধুরী ইন্টার পরীক্ষার পরে পাড়ি জমিয়েছিল লন্ডনে ডাক্তার ডিগ্রির জন্য। আজ 6 বছর পর দেশের মাটিতে পা দিল শেষে। মাকে জড়িয়ে ধরতে তিনি হু হু করে কেঁদে উঠল। কতদিন পর ছেলেকে কাছে পেল। মায়ের মাথায় একটা চুমু দিয়ে বাবার দিকে এগিয়ে গেল জাঙ্কুক। বাবাকে সালাম দিয়ে কোলাকুলি করতে আদরের ছোট বোনকে দেখতে পেল। হাত বাড়িয়ে দিতেই লিজা হামলে পড়লো ভাইয়ের বুকে। জাঙ্কুক বোনের মাথায় হাত বুলিয়ে দিল। এরই মধ্যে জিন তাড়া দিয়ে উঠল, হয়েছে হয়েছে, ছেলেটাকে এবার ছাড়। বাবা তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর পছন্দের সব খাবার করেছি। জাঙ্কুক মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার রান্না সবচেয়ে বেশি মিস করেছি মা। তারপর লাগেজের দিকে আঙুল তুলে দেখাতে দেখাতে লিজাকে বলল, ওখানে তোদের জন্য সকলের গিফট আছে, সকলকে দিয়ে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। লিজা তো খুশিতে লাফিয়ে উঠল। ভাইকে ছেড়ে লাগেজের দিকে গেল। জাঙ্কুক ফ্রেশ হতে নিজের কক্ষে গেল। কিছুক্ষণ পরেই তে আসলো ড্রয়িং রুমে। তে আসতেই লিজা ডাকলো তেকে, এই তে এদিকে আয়, দেখে যা ভাইয়া কত কি এনেছে, কতগুলো চকলেট গিফট এনেছে। তে মৃদু পায়ে এগিয়ে এলো। চকলেটের প্রতি তার দুর্বলতা আছে, তবু মুখ ফুটে বলল না আপুকে, আমাকে একটা চকলেট দাও। সে এরকমই, কখনোই কিছু চাইতে পারে না। লিজা একে একে সকলের গিফট সকলকে দিল। লিজা আর তের জন্য একই রকম গিফট এনেছে জাঙ্কুক। দুজনের জন্য 2টো ফোন, 2টো ল্যাপটপ আর অনেকগুলো চকলেট তো আছেই। তে জিনিসগুলো দেখে রান্নাঘরের দিকে গেল জিনকে সহায়তা করতে। জিনের সাথে হাতে হাতে সকল খাবার টেবিলে এনে সাজাতে লাগলো। আস্তে আস্তে আরেম লিজা চলে আসলো। তাদের খাবার বাড়তে বাড়তে জিন বলে উঠল, লিজা গিয়ে দেখ তো জাঙ্কুক এখন আসছে না কেন। লিজা ততক্ষণে খাবার খেতে বসে পড়েছে, সেটা দেখে তে বলে উঠল, আপু তো খেতে বসে গেছে ছোট মা, আমি দেখে আসছি। জিন ঘাড় কাত করে সম্মতি জানাতেই তে উপরে চলে গেল। জাঙ্কুকের রুমের দরজা ভেড়ানো ছিল। তে প্রথমে 2টো টোকা দিল দরজায়, কোনো সাড়া শব্দ না পেয়ে মৃদু ধাক্কা দিল দরজায়। দরজা খোলাই ছিল বিধায় খুলে গেল। তে প্রথমে উকি দিয়ে রুমটা দেখলো, কেউ নাই রুমের ভিতর, পুরো রুম ফাঁকা, বিছানার উপর ব্যাগ রাখা। তে এবার ঘরে ঢুকলো। ওয়াশরুম থেকে পানির শব্দে বুঝতে পারলো জাঙ্কুক ভাই গোসল করছেন। তে থাকবে না, চলে যাবে ভাবতে লাগলো। তারপর সিদ্ধান্ত নিল একটু অপেক্ষা করবে। তে প্রথমবারের মতো এই রুমে প্রবেশ করলো। বাবা মার মৃত্যুর পর এই বাসায় আসে। তার 1 মাস পরেই জাঙ্কুক লন্ডনে চলে যায়। এরপর থেকে এই রুম তালাবদ্ধই ছিল। তের আসার সুযোগ হয়নি। তে ঘুরে ঘুরে রুম দেখতে লাগলো, গোছানো পরিপাটি রুম। তে যখন সবকিছু ঘুরে ঘুরে দেখছিল, তখনই দরজায় খট শব্দে পিছনে ফিরে চাইতেই লজ্জায় আড়ষ্ট হয়ে পড়লো। জাঙ্কুক গোসল করে শুধুমাত্র একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে বেরিয়েছে। তে লজ্জায় মাথা নামিয়ে নিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে এগিয়ে এলো সামনে, প্রশ্ন করলো, তুমি তে? তে মাথা নিচু করে উত্তর দিল, জি, ছোট মা খেতে ডাকছে এক্ষুনি বলি আর জাঙ্কুকের দিকে না তাকিয়ে দৌড়ে নিচে চলে গেল। নিচে তে আসার 2 মিনিটের মাথায় জাঙ্কুকও চলে এসেছে। আরামের পাশের চেয়ার টেনে তার পাশেই বসলো। জিন ছেলেকে আদর যত্ন করে খাওয়াতে লাগলো। তে তখনও খেতে না বসায় জিন চোখ রাঙিয়ে বলে উঠল, তে এক্ষুনি খেতে বস, সকাল থেকে কাজ করছিস, খেতে বস এক্ষুনি। জাঙ্কুক এক পলক চাইলো তের দিকে, পরপরই খাওয়ায় মনোযোগ দিল। খেতে খেতে বাবা ছেলের টুকটাক কথা হলো। আরেম ছেলের উদ্দেশ্যে বলে উঠল,
তো এখন তোমার প্ল্যান কি? জাঙ্কুক খেতে খেতে বলে উঠল, এখন হাসপাতাল থেকে জয়েনিং লেটার এসেছে, কয়েকদিনের মধ্যে জয়েন করব। আরএম হেসে মাথা ঝাঁকিয়ে বলে উঠল, বেশ ভালো তাহলে। খাওয়া দাওয়া শেষ করে তিনি উঠে গেলেন। জাঙ্কুকও খাওয়া শেষ করে মাকে বলে বেরিয়ে গেল। পরন্ত বিকালে সূর্যের দীপ্তিময় লাল আভা যখন চারদিকে ছড়িয়ে পড়ে, সেই সময়টা বেশ উপভোগ করে। প্রতিদিন এই সময়টা সে নিজের জন্য বরাদ্দ রাখে। রোজ বিকেলে ছাদে নিরিবিলি পরিবেশে আকাশের দিকে তাকিয়ে থাকা তার অন্যতম পছন্দের কাজ। তিনি যখন গভীর মনোযোগ দিয়ে আকাশ দেখায় ব্যস্ত, তখন জাঙ্কুক ফোনে কথা বলতে বলতে ছাদে উঠে আসে। মানুষের কথার শব্দে তের মনোযোগে ব্যাঘাত ঘটে। সে ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে দেখতে পায় জাঙ্কুক এসেছে। জাঙ্কুক ও ছাদে কাউকে দেখতে পেয়ে থেমে যায়। তারপর দুজনের চোখাচোখি হয়ে যায়। তে চোখ ঘুরিয়ে নেয়, ভাবতে থাকে চলে যাবে নাকি থাকবে। যখন সে ভাবলো চলে যাবে, তখনই অনুভব করলো কেউ তার পাশে বসেছে। তে এক পলক তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিটের নীরবতা ভেঙে জাঙ্কুক বলে উঠলো, এখানে কি করছো? তে একটু সময় নিল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ দেখছি। জাঙ্কুকের বোধ হয় উত্তরটা পছন্দ হয়নি। নাক মুখ কুচকে জিজ্ঞাসা করলো, আকাশ দেখার কি আছে? তে উত্তরে বলল, স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কোন ক্লাসে পড়ো? তে ছোট করে উত্তর দিল, ইন্টার সেকেন্ড ইয়ার। জাঙ্কুক বেশ অবাক হলো। এইটুকুন মেয়ে, অথচ আচার আচরণে মনে হবে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। এই বয়সের মেয়েরা সাধারণত চঞ্চল, প্রাণবন্ত আর ছুকছুক প্রকৃতির হয়ে থাকে, অথচ এই মেয়ে যেন পানের মতো ঠান্ডা, নীরব আর প্রাণহীন। মাগরিবের আজানের শব্দ কানে আসতেই জাঙ্কুক তের উদ্দেশ্যে বলে উঠল, নিচে গিয়ে মাকে বলবে আমার রুমে 1 কাপ কফি দিতে। তে ঘাড় কাট করে সম্মতি জানিয়ে চলে গেল। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। খাবার বেড়ে দিচ্ছেন জিনের জোড়াজুড়িতে তেও খেতে বসেছে, কিন্তু সে খাচ্ছে কম, খাবার নাড়ছে বেশি। সেটা দেখে জিন থমকে উঠল, কিরেতে না খেয়ে এভাবে বসে আছিস কেন? তে ঢোক গিলল। সে কিছু বলতে চায়, কিন্তু কথা যেন তার গলায় আটকে আছে। টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন ফি দিতে হবে। চাচু হয়তো ভুলে গেছে, না হলে নিজে দিয়ে দিত। এইদিকে কালকে লাস্ট ডেট জমা দেওয়ার, কিন্তু এটা বলতে তীর যত অস্বস্তি হচ্ছে। তার মধ্যে তাকে পড়াশোনা করাচ্ছে, এটাই তো ঢের। সেখানে আবার কোন মুখে নিজের প্রয়োজনের কথা বলবে? কিন্তু না বললেই নয়। রেজিস্ট্রেশন ফি না দিলে যে টেস্ট দিতে দেবে না, তবু বলতে হবে ভেবে গলা কাকাই দিল। তারপর চাচুকে বলে উঠল, চাচু আমার টেস্ট পরীক্ষার রুটিন দিয়েছে। বেশ তো, ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও মা। আসলে চাচু, রেজিস্ট্রেশন ফি দেওয়ার কাল লাস্ট ডেট। সরি তেমা, জাঙ্কুক আসার খুশিতে ভুলেই গিয়েছিলাম। তুই চিন্তা করিস না, আমি কালকে গিয়ে দিয়ে আসবো। তে আবার খাওয়ায় মনোযোগ দিল। জাঙ্কুক এতক্ষণ তের আচরণ লক্ষ্য করছিল। এই মুহূর্তে তার মনে হচ্ছে এই মেয়েটা সত্যি অদ্ভুত, না হলে এই কথা বলতে এত অস্বস্তি লাগার কি আছে। পরের দিন তে নিজের ক্লাস শেষ করে নিজের রুমে আসলো। ব্যাগটা ছুঁড়ে মারে। তার দিনকালে বেশ অস্বস্তিতে কাটছে। একটা ছেলে যার নাম ইয়ঞ্জন তাকে ভীষণভাবে জ্বালাচ্ছে। কখনো কল করে, কখনো মেসেজ দিয়ে। ছোট মার ভাইয়ের ছেলে বলে কাউকে কিছু বলতে পারছে না। ছোট মা যদি ভুল বুঝে বিরক্ত হলোতে। শরীর খুব ক্লান্ত, গোসল নেওয়া প্রয়োজন। গোসল করার উদ্দেশ্যে চলে যায় ওয়াশরুমে। গোসল শেষে ওয়াশরুম থেকে বের হতেই দেখে ইয়ঞ্জন তারই রুমে তারই বিছানায় বসে আছে। তে যেন মুহূর্তেই মেজাজ খেসে গেল। লম্বা শ্বাস নিয়ে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি আমার রুমে কি করছেন? ইয়ঞ্জন ঠোঁটে বিশ্রী হাসি নিয়ে বলে উঠল, এসেছিলাম তো তোমার সাথে গল্প করতে, কিন্তু তুমি যে সিনেমা দেখাবে সেটা তো ভাবিনি ডার্লিং। তে নিজের দিকে চাইতেই লজ্জায় ও রাগে চোখ খিচে নিল। সে দ্রুত গিয়ে ওনা ভালো মতো শৈলে জড়িয়ে নেয়। কণ্ঠে দ্বিগুণ তেজ নিয়ে ধমকে ওঠে, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান অসভ্য লোক। তের কথায় ইয়ঞ্জন যেন মজা পেল, খাক করে হেসে বলল, অসভ্যতামি করার আগেই অসভ্য উপাধি দিলে সুন্দরী, নট ফেয়ার। তাহলে এখন অসভ্যতামি করে উপাধিটা জাস্টিফাই করা উচিত, কি বলো? ইয়ঞ্জন 1 পা 2 পা করে এগিয়ে আসতে লাগলো তের দিকে। মুখে তার সেই বিশ্রী হাসি। এতক্ষণ রুদ্রমূর্তির রূপ নিয়ে দাঁড়িয়ে থাকা তে যেন এবার দমে গেল। বুকে ভয়ের এসে দানা বাঁধল। সে না চাইতো কখন যেন পিছনে হাঁটতে শুরু করেছে। পিঠ গিয়ে ঠেকেছে দেয়ালে। ভিতরে ভিতরে ভয় পেল, উপরে সেটা প্রকাশ না করে ঝাঁঝালো কণ্ঠে আবার বলল, এগোচ্ছেন কেন এভাবে? বেড়ে যেতে বলছি আপনাকে আমি। ইয়ঞ্জন একদম তের কাছে এসে দাঁড়ালো। গাল বাঁকিয়ে বিশ্রী হাসি দিয়ে তার এক আঙুল তের গাল থেকে স্ল্যাট করে নিচে নামাতে নামাতে বলল, অসভ্যতামি করছি সুন্দরী। তে চোখ খিচিয়ে বন্ধ করে নিল এবং তৎক্ষণাৎ নিজের সর্বস্ব শক্তি দিয়ে গালে একটা চর বসিয়ে দিল। এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান, না হলে আমি চাচুকে ডাকবো। ইয়ঞ্জন যেন কল্পনা করতে পারেনি তে এমন কাজ করবে। এতদিন জেনে এসেছে তে ঠান্ডা স্বভাবের, নীরব সহজ সরল মেয়ে। তে থেকে থাপ্পড় খেয়ে ইয়ঞ্জন আরো ফুঁসে উঠল। তে
তের গলা চেপে ধরে হিসিয়ে বলল, আশ্রিতা মেয়ের এত সাহস আমার গায়ে হাত তোলা! এই ইউজন শিকদারের গায়ে এর ফল তোমায় ভোগ করতে হবে, ভয়ঙ্করভাবে ভোগ করবে। বলি তের গলা ছেড়ে দিয়ে হন হন করে রুম থেকে চলে যায়। এতক্ষণ তের গলা চেপে ধরায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে সে। গলা ছেড়ে দিতেই যেন দেহে প্রাণ ফিরে আসে। টুকরে কেঁদে ওঠেতে কেন তার জীবনটা এমন? আর যদি তার বাবা মা বেঁচে থাকতো, কেউ তার দিকে কুদৃষ্টি দিতে পারতো? কেউ এভাবে গায়ে হাত দিতে পারতো? নিশ্চয়ই পারতো না। তার বাবা সেই হাত ঘুরিয়ে দিত, কিন্তু তার তো কেউ নেই, তাই তার জীবন এরকম। সে কাঁদতে কাঁদতে রুমে দরজা আটকে দিল। তারপর আয়নার সামনে দাঁড়াতেই গলায় আঙুলের ছাপ দেখতে পেল। ফর্সা শরীরে আঙুলের ছাপ যেন টকটকে লাল হয়ে ফুটে উঠেছে। তে আবার ধুকরে কেঁদে উঠল। কাকে বলবে এসব? কেউ কি বিশ্বাস করবে? সমাজে সপ্তদোষ মেয়েদেরই হয়। তে আর রুম থেকে বের হয়নি। কয়েকবার লিজা ডাকতে এসেছিল, কিন্তু মাথা ব্যথার বাহানায় আর নিচে যায়নি। সারা সন্ধ্যা দরজা আটকে নিজের রুমে শুয়েছিল সে। নিচে ড্রয়িং রুমে জাংকুক বসে ফোন টিপছে। এসব ফ্যামিলি গ্যাদারিং তার মোটেও পছন্দ না। শুধুমাত্র মায়ের কথা রাখতে বসেছে সে। তার মামা তাকে প্রশ্ন করলে সে টুকটাক উত্তর দিচ্ছে। তার মামাতো ভাই ও বোনেরা আসছে। জাংকুকের মামাতো বোন জেনি, সে জাংকুকের পাশ ঘেসে বসলো। সর জেনি, এরকম ঘেসে ঘেসে আমার একদমই পছন্দ না। জেনির যেন অন্তরাত্মা কেঁপে উঠলো। তড়িৎ বেগে সেখান থেকে উঠে মায়ের কাছে চলে গেল। জাংকুক কপালে ভাঁজ ফেলে মাকে বলে উপরে চলে গেল। রাতের খাবার খেয়ে মা মামি চলে গেল জাংকুকের। তের সময় কাটছে ভীষণ ব্যস্ততায়। তার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। সে পড়াশোনা ভীষণ ভালো। তার জীবনে একমাত্র লক্ষ্য পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, যাতে করে কারো উপর নির্ভরশীল না হতে হয়। আজ পরীক্ষা দিয়ে বিকেলে বাসায় এসে দেখতে পায় ড্রয়িং রুমে মোটামুটি হই হুল্লোড় পড়েছে। তে সোজা রান্নাঘরের দিকে গেল। তার ছোট মা রান্নায় ব্যস্ত। তে পাশে গিয়ে দাঁড়াতেই জিন বলে উঠল, এসে গেছিস? পরীক্ষা কেমন হয়েছে? ফ্রেশ হয়ে খেতে আয়। তে মৃদু কণ্ঠে বলল, পরীক্ষা ভালো হয়েছে। বাসায় কি কিছু হয়েছে ছোট মা? এত আয়োজন কিসের? আরে বলিস না, আজ সকালে তোর চাচু হুট করে বলল লিজাকে দেখতে আসবে, ব্যবস্থা করতে। এরকম একদিনে বললে কি হয়? বাড়িতে মানুষ আসলে কত কাজ। এই লোক কি আর সেটা বোঝে? উনি তো অর্ডার করেই খালাস। তুই ভীষণ খুশি, তার আপুর বিয়ে হবে নিশ্চয়ই। এটা খুশির সংবাদ। তুই খুশি হয়ে বলল, আপু এসেছে? আপু জানে এই ব্যাপারে? জিন মলিন কণ্ঠে বলে উঠল। মেয়েটা শুনেছে থেকে রেগে আছে, এক দফা কেঁদেও ভাসিয়েছে। সে এখন বিয়ে করবে না। এদিকে তোর চাচু কথা শোনার মানুষ না। তুই গিয়ে দেখতো মেয়েটা কি করছে। মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে তৈরি করে দিত মা। তের কিছুটা মন খারাপ হলো। কি দরকার আপুকে জোর করার? আপুর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে কি আপু খুশি হবে কখনো? কিন্তু মুখে কিছু বলল না। ছোট মার কথা শুনে লিজা রুমে চলে গেল। লিজা কাছে ফোনে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে। তে যেতেই ফোন রেখে দিয়ে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি এই বিয়ে করতে চাই না তে, কিছু একটা কর প্লিজ। বাইরে আকাশ মেঘলা, আকাশে কালো মেঘেরা ভিড় জমিয়েছে। দেখে মনে হচ্ছে যে কোনো সময় তারা দলবল নিয়ে ঝমঝমিয়ে নামবে। বাইরের কালো মেঘের মতো তের মনো মেঘেরা ভিড় জমিয়েছে। লিজা কাঁদতে কাঁদতে জানিয়েছে তার ভার্সিটির প্রফেসরের সাথে তার গভীর সম্পর্ক আছে। ভার্সিটি থেকে আসতে মায়ের থেকে বিয়ের কথা শুনতে এক দফা চিল্লিয়েছে মায়ের সাথে। কোনো কাজ হয়নি তাতে। মা স্পষ্টভাবে জানিয়েছে তার বাবা কথা দিয়ে রেখেছে, সেটা এখন নড়চড় করা অসম্ভব। লিজা কোনো উপায় না পেয়ে যখন জ্ঞান শূন্য অস্থির হয়ে পড়ে, তখনই ফোন লাগায় তার প্রেমী পুরুষকে, তার একমাত্র ভরসার স্থল। কিন্তু সেই পুরুষ তাকে উপেক্ষা করেছে, মুখের উপর কল কেটে দিয়েছে। কল কাটার পূর্বে অত্যন্ত রুক্ষ কণ্ঠে জানিয়ে দিয়েছে তাকে বিয়ে করে নিতে। তার পরপরই ফোন বন্ধ। হঠাৎ এই পরিবর্তন মেনে নিতে পারছে না লিজা। কি করে পারলো সেইভাবে মুখ ফিরিয়ে নিতে? এসব কথা তেকে বলছে আর পাগলের মতো কান্না করছে। বিস্তৃত ড্রয়িং রুমে সজ্জিত আছে সোফা সেট। তারই কোনা ঘেঁষে রয়েছে একটি ডাবল সেটের সোফা। তারই বিপরীতে সিঙ্গেল সোফা, সামনে টি টেবিল, যা এখন বিভিন্ন প্রকার নাস্তা, মিষ্টি, ফলমূল দিয়ে ভর্তি। ছেলের বাড়ি থেকে ছেলে আর তার বাবা মা এসেছে। ছেলের বাবা মা বসেছে সামনের সোফায়। তাদের পাশের সোফায় বসেছেন আরেম, আর তার পাশেই আছে জাংকুক। তাদের বিপরীত সোফায় বসে আছে ছেলে, যার নাম বগুম। এরই মধ্যে লিজাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো তে। ড্রয়িং রুমে এসে সালাম দিতেই ছেলের মা উঠে আসলেন। সালামের উত্তর নিয়ে তাকে নিজের পাশেই বসিয়ে দিল। সামনে থাকা যুবকটি এবার গলা খাকাই দিল। তবুও লিজার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়। চাতক পাখির মতো চেয়ে থাকে লিজার পানে। মা হয়তো ছেলের মনোভাব বুঝতে পারেন, তাই লিজার পাশে থাকা ভদ্র মহিলা বলে উঠল, লিজা মা, বাবুকে এই জুসটা দাও তো। লিজা বিপাকে পড়ে।
বাবুটা আবার কে এখানে? জিজ্ঞাসা দৃষ্টিতে ভদ্র মহিলার পানে চাইতেই উনি ইশারা ডান দিকে ইশারা করলো। লিজা রয়েস হয়ে জুসের গ্লাস হাতে নিয়ে ডান দিকে মুহূর্তে জুসের গ্লাস হাত থেকে পড়ে যায়। সাথে সাথে ধুকরে কেঁদে ওঠে লিজা। এই তো তার প্রেমিক পুরুষ বেগম, কি সুন্দর ফর্মাল পোশাক পরে তারই বাড়িতে বসে আছে। সবকিছু বুঝতে লিজার একটু সময় লাগলো। তার মানে সবকিছু বেগম ইচ্ছে করেই করেছে। সবাইকে অবাক করে দিয়ে লিজা গিয়ে হামলে পড়ে তার প্রেমিক পুরুষের বুকে, কাঁদতে কাঁদতে ফুপিয়ে বলে ওঠে, তুমি এত বাসান হলে কিভাবে? জানো আমার নিঃশ্বাস আটকে ছিল, যে কোনো সময় ত্যাগ করা হয়তো আমি মরেই যেতাম। বেগম লিজাকে একটু আগলে নেয়, মুহূর্তে আবার হাতের বাঁধন আলগা করে। কি অবস্থা করেছো নিজের? তোমার বিয়ে অন্য কোথাও হতে দেব? এটা তুমি ভাবলে কিভাবে? সবটাই আমার প্ল্যান ছিল, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি এরকম হয়ে যাবে ভাবিনি। প্লিজ ক্ষমা করে দাও, এখন স্বাভাবিক হও, সবাই দেখছে প্লিজ। লিজার যেন মাত্রই বোধ বুদ্ধি এলো। রুমে তার বাবা, ভাই, মা সকলে উপস্থিত ছিল। কি করে সে এরকম নির্লজ্জ হলো? দুজনের এই কাণ্ড দেখে সকলে মিটিমিটি হাসতে লাগলো। এবার কেটে গেল বেশ কিছু সময়। তে নিজের রুম থেকে বেরিয়ে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পিছন থেকে জাঙ্কুকের ডাক উঠলো। তে পিছনে ফিরে চাইতেই জাঙ্কুক ভারী কণ্ঠে বলে উঠলো, প্রচণ্ড মাথা ব্যথা করছে, মাকে গিয়ে একটু বলো আমার জন্য কফি পাঠাতে। তে চাইলো জাঙ্কুকের পানে, চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, ভীষণ ক্লান্ত লাগছে দেখতে। অসুস্থ কিনা সেটা আন্দাজ করতে পারলো না, মুখে শুধু ঠিক আছে বলে নিচে চলে গেল। তে নিচে এসে দেখে মেহমানরা চলে গেছে, বলেছে শুক্রবার এসে বিয়ের ডেট ফিক্স করবে। তে ভীষণ খুশি হলো। রান্নাঘরে গিয়ে দেখতে পেল ছোট মা নেই। বাড়ির কাজের লোক থালা বাসন ধুচ্ছে। তাকে জিজ্ঞাসা করলো ছোট মা কোথায়। মহিলাটি বলল, খালাম্মা নাকি কোমরে ব্যথা উঠছে, তাই ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। কোনো কাম আসেনি আপামনি? তে তাকে না বলে নিজে কফি বসালো। ছোট মাকে এখন আর বিরক্ত করতে চায় না সে। নিজের মতো কফি বানিয়ে চললো জাঙ্কুকের রুমের দিকে। জাঙ্কুকের রুমের দরজা খোলাই ছিল, তবু সে রুমের সামনে গিয়ে মৃদুস্বরে ডাকলো, আসবো? ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে তে এবার উকি দিল। দেখতে পেল জাঙ্কুক লম্বা হয়ে শুয়ে আছে। কোনো কিছু না ভেবে বেড সাইডে টি টেবিলে কফির মগ রাখলো। চলে যাওয়ার জন্য পা বাড়াতে মনে হলো এখনই কফিটা না খেলে ঠান্ডা হয়ে যাবে। সে কি ডাকবে তাকে? লোকটা কি আসলে ঘুমিয়েছে কিনা সেটা নিশ্চিত হতে তে কিছুটা ঝুঁকে গেল জাঙ্কুকের দিকে। নিজের ঘাড় নামিয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা চুটকি দিল। জাঙ্কুকের থেকে কোনো সারা শব্দ না পেয়ে তাকিয়ে দেখার চেষ্টা করলো জাঙ্কুককে। আর একটু ঝুঁকে গেল। ঠিক সেই মুহূর্তে চোখ খুলে ফেলল জাঙ্কুক। তার একদম মুখের সম্মুখী আর একটি মুখ দেখতে পেল। তে ভীষণভাবে হকচকিয়ে গেল। চট করে মাথা তুলতে নিবে তখনই জাঙ্কুকও উঠে বসার চেষ্টা করতে মুহূর্তে দুজনের কপাল একে অপরের সঙ্গে সংঘর্ষ করলো। তে নিজের ব্যালেন্স ধরে রাখতে না পেরে দু কদম পিছিয়ে পড়ে যেতে নেয়। জাঙ্কুক খপ করে তের হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে পাছাতে হাত টেনে ধরে। তে চোখ খিচে নেয়। পড়ে যাওয়ার ভয় পরক্ষণে অনুভব করতে পারে তার হাতে টান লেগেছে। ঠিক তখনই তার মাথা গিয়ে লাগে শক্তপোক্ত জাঙ্কুকের বুকে। তে গিয়ে আসতে পড়ে জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের শরীরের ল্যাভেন্ডার পারফিউমের ঘ্রাণে তে চোখ বুঝে নেয়। হার্টবিট দ্রুত চলতে থাকে। পরক্ষণে দ্রুত উঠে পড়ে। সাফাই গাওয়া কণ্ঠে বলে, আসলে ঘুমিয়েছিলেন কিনা দেখছিলাম, কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার মুখের উপর চড়ে দেখছিলে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। তে লজ্জায় মাথা নামিয়ে নেয়। ঠিক বুঝতে পারিনি এমনটা হবে, দুঃখিত। জাঙ্কুক ভুরু কুঁচকে তের দিকে তাকিয়ে রয়েছে। তে আপনার কফি বলে এক দৌড় দিয়ে বেরিয়ে যায়। জাঙ্কুক উঠে দাঁড়ায়, কফি হাতে নেয় খাওয়ার জন্য। এক চুমুক খেতেই চোখ মুখ কুঁচকে ফেলে। এত মিষ্টি সে কখনোই খায় না। নিশ্চয়ই এই কফি তার মা বানায়নি। বিরক্ত হয়ে কফি রেখে দেয়। মাথা ব্যথাটা বেড়েছে ভীষণ তার। তের আজকে শেষ পরীক্ষা ছিল। 1.5-2 মাস পরে তার ফাইনাল পরীক্ষা। লিজার বিয়ের তারিখ ঠিক হয়েছে এই মাসের 25 তারিখ। হাতে সময় কম, সবাই বিয়ের বন্দোবস্ত, বাজার করা, ইনভিটেশন পাঠানো, এসবই ব্যস্ত। তের একটু বাইরে যাওয়া প্রয়োজন। প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। তার চাচু বাসায় নেই, থাকলে সেই এনে দিত। উপায় না পেয়ে জিনের কাছে গিয়ে বলল, ছোট মা আমার একটু বাইরে যাওয়া লাগবে, প্র্যাকটিক্যাল খাতা লাগবে, যাবো? জিন বাইরে তাকালেন। বৈশাখ মাস চলছে। কাল রাতের ঝড়ের প্রভাব এখনো রয়েছে। আকাশ পরিষ্কার হয়নি এখনো। রাস্তায় হঠাৎ বৃষ্টি হলে মেয়েটা বিপাকে পড়বে। তখনই সে দিয়ে নামতে দেখা গেল জাঙ্কুককে। জিন জাঙ্কুককে ডেকে বলল, বাবা থেকে একটু বাইরে নিয়ে যেত, ওর কিছু কেনার আছে। তে একবার বলার চেষ্টা করলো সে পারবে একা যেতে। জিন সেটা হাওয়ায় উড়িয়ে দিয়ে মৃদু ধমক দিলেন। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে উঠল, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বলে গটগট করে চলে গেল। তেও তৈরি হতে নিজের রুমে চলে গেল। জাঙ্কুক প্রায় মিনিট 10 অপেক্ষা করলো। বাইরের আবহাওয়া ভালো না। জাঙ্কুককে সর্বোচ্চ বিরক্তিতে ফেলতে গগন থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। জাঙ্কুকের মেজাজ সপ্তম আকাশে পৌঁছালো। এই মেয়েটার কি
বিন্দু মাত্র সময় জ্ঞান নেই, বিরক্তিতে ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। তখনই সামনে আসতে দেখা গেল তেকে। নীল রঙের একটি চুড়িদার পরনে, কোমর পর্যন্ত লতানো চুলগুলো এক পাশে এনে বেনি করে রাখা, কপালের উপর বেবি হেয়ারগুলো উঠছে। মুখে কোনো প্রসাধনী নেই, শুধু লিপ বাম দেওয়া। তাতেই তাকে অসম্ভব সুন্দর লাগছিল। তে গাড়ির সামনে এসে দাঁড়ালে জাঙ্কুক গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। তে বিপাকে পড়ে যায়, সামনে বসবে নাকি পিছনে, এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সে সেখানে ঠায় দাঁড়িয়ে রয়। জাঙ্কুক এবার ধমকে সুরে বলে উঠল, স্টপেজের মতো দাঁড়িয়ে আছো কেন? দ্রুত গাড়িতে উঠে বসো। তে চোখ মুখ কুচকে তাকালো জাঙ্কুকের দিকে। এই সামান্য প্রশ্ন করে তাকে এরকম ধমক দেওয়ার কারণ বুঝতে পারলো না। তবু শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় বসবো? জাঙ্কুক যেন অবাক হলো। এবার রাগটাও তরতর করে বাড়লো। এতক্ষণ অপেক্ষা করে এখন বসে কোথায় বসবে? আশ্চর্য, এই মেয়ের কি কমন সেন্সের অভাব নাকি? জাঙ্কুক চোখ মুখ বিকৃত করে বলে উঠল, আমার কোলে এসে বসো। তে নাক মুখ কুচকে ফেললো, বোঝার চেষ্টা করলো ঘটনা, কিন্তু তৎক্ষণাৎ কোনো সুরাহা পেল না। তবু মুখটা গম্ভীর করে তীক্ষ্ণ চোখে তাকালো জাঙ্কুকের মুখপানে। মুখে কিছু বলো না। জাঙ্কুক এবার বলে উঠল, এই মেয়ে কি সমস্যা? তুমি কি যাবে? এমনিতেই 10 মিনিট অপেক্ষা করিয়ে রেখেছো, আর এখন অদ্ভুত প্রশ্ন করে মাথা খারাপ করছো। চুপচাপ সামনে এসে বসো। তে হয়তো জাঙ্কুকের রাগের কারণ বুঝতে পারলো, নিজের করা কাজে লজ্জিত হলো। তে আর 1 মিনিটও সময় ব্যয় না করে সামনে গিয়ে বসে। তে গাড়িতে বসতেই দেখতে পায় জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। তে কারণ জানতে পুরো উঁচিয়ে জিজ্ঞাসা করে, কি? জাঙ্কুক কিছু না বলে তের দিকে ঝুঁকে যায়। তে অজান্তে কিছুটা পিছু সরে যায়। দ্বিধান্বিত চোখে থাকা জাঙ্কুকের পানে। জাঙ্কুক তার দিকে তাকিয়ে পেছন থেকে সিল্ট বেল্ট টেনে এনে লাগিয়ে দিতে থাকে। তে তাড়াহুড়ো বলে, আমি পানি লাগাতে। তো এতক্ষণ না লাগিয়ে কি আমার লাগিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিলে? বলে জাঙ্কুক নিজের সিটে চলে আসে। গাড়ি চালানোয় ব্যস্ত হয়ে পড়ে। বাইরে এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। তারা দোকান থেকে বের হয়ে গাড়ির দিকে ছুটে যেতেই মোটামুটি ভিজে গেছে দুজনেই। জাঙ্কুক গাড়িতে উঠে নিজের চুল ঝাড়তে শুরু করে। সেই পানি লাগে তের চোখে মুখে। তে হাসি দিয়ে ওঠে। জাঙ্কুক তের দিকে তাকায়। শরীর পুরো না ভিজলেও মেয়েটার চুল ভিজেছে, যার কারণে জামার বেশ কিছু অংশ ভিজে গেছে। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, ওনাটা গায়ে ভালোভাবে জড়িয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। তে ওনাটা জড়িয়ে নিল। বাইরে ঝড়েরা তাণ্ডব করলো। গাড়ির ভেতরে চললো নিশ্চল নীরবতা। কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে এসে পৌঁছালো। তে গাড়ি থেকে নেমে সোজা বাসার দিকে দৌড় দিল। মাঝ রাতের দিকে তে নিজের শরীরে জ্বর জ্বর অনুভব করলো। মাথাটাও ভারী হয়ে আসছে তার। সে মাথায় হাত দিয়ে উঠে বসলো। ভীষণ পানির তৃষ্ণা পেয়েছে তার। হাত উঠিয়ে বেডসাইড টেবিল থেকে পানির বোতল হাতে নিয়ে দেখে বোতল ফাঁকা। এখন নিচ থেকে গিয়ে পানি আনতে হবে। বিরক্ত লাগছে তার। পানি খাওয়া বিশেষ প্রয়োজন, তাই সে বিরক্ত হয়ে ওড়না গায়ে জড়িয়ে কোনো রকম নিচে নেমে আসে। তে কিচেন থেকে পানি নিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসে। তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে, মনে হচ্ছে জ্বর তাকে কাবু করে ফেলেছে। তবু অসুস্থ শরীরটাকে টেনে হিঁচড়ে চলাতে লাগলো সে, কিন্তু শরীর বেশিক্ষণ সায় দিল না। ঠাস করে নিচে পড়ে গেল। জাঙ্কুক ঘুমায়নি এখনো। নিজের কিছু কাজ জমা ছিল, সেটাই করছিল ল্যাপটপে। রাতে হুট করে বাইরে কিছু পড়ে যাওয়ার শব্দে উঠে দাঁড়ালো। চঞ্চল পায়ের রুমের বাইরে এসে দেখতে পেল তে নিচে শুয়ে আছে। কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল তের দিকে। কয়েকবার মৃদু স্বরে ডাকলো। তে উঠল না। জাঙ্কুক তেকে 1-2 বার ধাক্কা দিল। তে শরীর স্পর্শ করতেই সে আরেক দফা অবাক হলো। মেয়েটার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। জ্বরের প্রকোপে জ্ঞান হারিয়েছে। সে তেকে কোলে তুলে নিল। তেকে এনে বিছানায় শুয়ে দেয়। কপালে হাত দিয়ে উত্তাপটা পরিমাপ করার চেষ্টা করলো। মেয়েটার শরীরে আগুন গরম হয়ে আছে। সে ফিরে গেল নিজের রুমে। 2 মিনিটের মাথায় ফিরে এলো, হাতে থার্মোমিটার। তীর গায়ে 102 ডিগ্রি জ্বর। জাঙ্কুক একবার ভাবলো তার মাকে ডাকবেন, কিন্তু এত রাতে ডাক দিলে শুধু শুধু টেনশন করবে এবং শরীর খারাপ হবে ভেবে আর ডাকেনি। নিজে একটা ছোট বলের মধ্যে পানি ও কাপড় নিল। তীর মাথায় জলের পট্টি দিতে লাগলো। তীর জীর্ণ শীর্ণ শরীর কাঁচুমাচু হয়ে আছে। মাঝে মাঝে জল প্রকোপে কেঁপে উঠছে। শেষ রাতের দিকে তীর জ্বর নামলে জাঙ্কুক নিজের রুমে চলে আসে। ভোরের আলো জানলার পর্দা ভেদ করে রুমে প্রবেশ করেছে। সেই সাথে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির কলরব। তীর ঘুম ভেঙে যায়। শরীর কেমন ম্যাজম্যাজ করছে। মাথাটা মনে হয় 10 মনের বস্তা হয়ে আছে। এখন শরীরে জ্বর নেই, তবুও যেন ভীষণ দুর্বল লাগলো। তে কোনো মতে উঠে বসলো। বেডসাইড টেবিলে একটা বল আর একটা কাপড় দেখতে পেল। তে ধরে নিল হয়তো ছোট মা, না হয় আপুর কাজ এটা। বেশি খাটালো না ব্যাপারটা। কিছু সময় পর তে নিচে নেমে এলো। দেখতে পেল তার ছোট বাবা আর জাঙ্কুক বসে আছে। জিন তের মাথায় হাত দিয়ে বলে উঠল, এখন তো জ্বর নেই। হ্যাঁ রে, জ্বর হয়েছে, আমাকে জানাবি না? যদি বাড়াবাড়ি কিছু হয়ে যেত। জাঙ্কুক বলল, তুই জ্ঞান হারিয়ে ফেলেছিস জ্বরে? এখন ঠিক আছে তো ছোট মা, তোমার যত্নে একদম সুস্থ হয়ে গেছি। আমার না জাঙ্কুকের, শীতে অজ্ঞান হয়ে পড়েছিলি। জাঙ্কুক দেখতে পেয়ে তোকে
তোর রুমে দিয়ে এসেছে। ভাগ্যের ছেলেটা দেখেছিল। যাই হোক, আয় খেতে আয় এখন। তে অবাক হয়ে তাকায় জাঙ্কুকের পানে। এই লোক রাতে তার সেবা যত্ন করেছে। তে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুকের কোনো হেলদোল দেখা গেল না। সে নির্বিকার খেয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মেহেদি অনুষ্ঠান উপলক্ষে ছাদে ছোট করে ডেকোরেশন করেছে মেয়েরা। লিজার ভীষণ শখ ছিল মেহেদি অনুষ্ঠানে, তাই তার কাজিন মহল ও বন্ধুরা মিলে এই ছোট অনুষ্ঠান উপহার দিয়েছে ওকে। বাড়ির গুরুজনরা এদিকে আসেনি। তে হাতে মেহেদি নিয়ে বসেছিল, তখন লিজা ডেকে বলল, তে আমার ফোনটা ঘরে রেখে এসেছি, একটু এনে দিবি? তে মাথা দুলিয়ে ছাদের গেট পেরিয়ে নিচে নামতে লাগলো। ছাদের থেকে নামতে হাতের বামে রয়েছে স্টোর রুম। সেদিকটা সচরাচর কেউ যায় না। সন্ধ্যা পেরিয়ে এখন রাত নেমেছে শহরের বুকে। তে 3-4 সিঁড়ি পার করতেই পেছন থেকে একটা দানবীয় হাত চেপে ধরে তের মুখ। তে ছোটার জন্য ছটফট করতে থাকে। আগন্তুকের হাতে কিলি খুশি দিতে থাকে, কিন্তু লাভ হয় না। তে বুঝতে পারে কিছু একটা খারাপ হতে চলেছে। সে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, মাথা কাজ করে না তার। তাকে যখন স্টোর রুমে নিয়ে আসে তখন সে ভয় আরও ছিটিয়ে যায়। তখনই তার ঘাড়ের উপর কারো উত্তপ্ত শ্বাস এবং শুনতে পায় ফিসফিসিয়ে বলা কথা, তে রানী, বলেছিলাম না ভয়ঙ্কর শাস্তি দেব। আমাকে থাপ্পড় মারার ফল আজকে পাবে তুমি। তোমাকে এমন কলঙ্কিত করবো যে কলঙ্ক নিয়ে তুমি সমাজে দাঁড়াতে পারবে না, সবাই সিসি করবে। তে নিজেকে বাঁচানোর জন্য অনবরত ধস্তাধস্তি করতে থাকে। শেষে গিয়ে কামড় বসায় ইয়ঞ্জনের হাতে, কিন্তু আজ ভাগ্য তের সহায় নেই। দরজার কাছে যাওয়ার আগে চুলের মুঠি ধরে ফেলে ইয়ঞ্জন। তের চুলের মুঠি ধরে ঘুরিয়ে তার গালে একটা থাপ্পড় বসায়। তে গিয়ে আসতে পড়ে মেঝেতে। তে এবার জোরে চিল্লাতে থাকে, কিন্তু গানের আওয়াজে তের চিল্লানো কেউ শুনতে পায় না। হঠাৎ বাইরে থেকে কারো জুতার খসখসে আওয়াজ পাওয়া যায়। তে যেন আশার আলো দেখতে পেল। সে কিছু বলবে তার আগে ইয়ঞ্জন তার মুখ চেপে ধরে। হঠাৎ করে বাইরে পাওয়ার আওয়াজও থেমে গেছে। তের মন জেগে ওঠা আশার আলো থপ করে নিভে গেল যেন। তবুও সে শেষ চেষ্টা করতে আশেপাশে দেখে নিল। তার পায়ের কাছে একটা খালি পুরনো ছোট টেবিল রাখা, সেটা পা দিয়ে ফেলে দিল। বাইরে থেকে দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে। এবার দরজা ধাক্কানোর সাথে ভেসে এলো পুরুষালী আওয়াজ, ভেতরে কে? দরজা খুলে বসে এক্ষুনি। এ দেখে ইয়ঞ্জন এক হাতে তের মুখে চাপ দিয়ে অন্য হাতে তের চুলের মুঠি ধরে রাখে। ঘাবড়ে যায় জাঙ্কুকের কণ্ঠ শুনে। শরীর বেয়ে নেমে যায় একটা শীতল ভয়। কি করবে ভাবতে থাকে। এভাবে হুট করে ধরা খেয়ে যাবে ভাবেনি সে। চারপাশে তাকিয়ে দেখতে থাকে পালানোর রাস্তা আছে নাকি, কিন্তু তখনই দরজা ভেঙে প্রবেশ করে জাঙ্কুক। জাঙ্কুক তের দিকে তাকায়, করুণ চোখে জাঙ্কুককে দেখছে তে। জাঙ্কুকের 1 মিনিটও সময় লাগে না বুঝতে ঘটনা। ইয়ঞ্জন তেকে ফেলে পালাতে ধরে জাঙ্কুক নাক বরাবর এক ঘুষি বসায়, মুখ থুবড়ে পড়ে। তে দৌড়ে চলে যায় জাঙ্কুকের কাছে, হামলে পড়ে জাঙ্কুকের উপর, ঠুকরে কেঁদে ওঠে। জাঙ্কুক এক হাতে জড়িয়ে নেয় তেকে, রক্ত চক্ষু নিয়ে তাকায় ইয়ঞ্জনের দিকে। ইয়ঞ্জনের ভয়ার্ত দৃষ্টি। জাঙ্কুকের পেছনে লিজা আর জাঙ্কুকের এক বান্ধবী আছে। লিজা এগিয়ে আসে তেকে ধরে। লিজাকে পেয়ে তে আরো জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জাঙ্কুকের চোখ লালচে বর্ণ ধারণ করেছে, কপালে রক ফুলে ফেপে মনে হয় ফেটে যাবে। সে হিংস্র বাঘের ন্যায় এগিয়ে গেল ইয়ঞ্জনের দিকে। ইয়ঞ্জন 2 হাতে ভর দিয়ে পেছাতে পেছাতে বলল, ভাই তুমি যেমন ভাবছো তেমন। বাকি কথা আর বলতে পারো না। জাঙ্কুক তার বুক বরাবর এক লাথি বসায়, তারপর কলার ধরে 2 গালে খুশি দিতে থাকে, যেন গাটা থেতলে যায়। আশেপাশের মানুষ এতক্ষণ উপরে উঠে এসেছে, সাথে এসেছে ইয়ঞ্জনের মাও। জাঙ্কুকের শরীরে যেন অশরীর শক্তি এসেছে। সে পাশ থেকে তুলে নেয় একটা ভাঙা কাঠের অংশ। সেটা দিয়ে আঘাত করতে গেলেই ইয়ঞ্জনের মা চিল্লিয়ে কেঁদে ওঠে, মারিস না বাবা, আমার ছেলে মরে যাবে, মারিস না ওটা দিয়ে। জাঙ্কুকের হাত থেমে যায়। ফুসফুস করতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করার বৃথা চেষ্টা করে। সবাই কানাঘুষা করছে। জাঙ্কুক হুঙ্কার দিয়ে বলে ওঠে, এখানে কি সিনেমা হচ্ছে? সবাই কি দেখছেন? যে যার কাজে যান। সবাই এক প্রকার হুড়মুড় করে চলে গেল। থেকে গেল ঘরের মানুষজনই। আর মেঘে গেল তের দিকে। তের মাথায় হাত রেখে স্নেহ ভরা কণ্ঠে শোধালো, তে মা, তোমার এই অবস্থার জন্য কে দায়ী বলো? একটু কেঁপে উঠল তার কণ্ঠ। তারপর আবার বলল, তুমি শুধু বলো, আমি থেকে সর্বোচ্চ শাস্তি দেব। তে চাচুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। জাঙ্কুক চিল্লিয়ে বলে উঠল, এই জানোয়ার বাচ্চা করেছে। জাঙ্কুক তেড়ে যায় আবার ইয়ঞ্জনের দিকে, হিংস্র থাবায় তার কলার ধরে। তোর সাহস কম না, চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে চৌধুরী বাড়ির মেয়ের ক্ষতি করতে চাস? যে হাত দিয়ে তুই ওকে শুয়েছিস সেই হাত আমি ঘুরিয়ে দেব, যাতে কখনো তে তো দূর অন্য কোনো মেয়ের দিকে তাকাতো তোর কলিজা কাঁপে। ইয়ঞ্জনের মা জিনকে বলে উঠল, আপা তোমার ছেলেকে থামতে বলো, আমার ছেলেটাকে মেরে ফেলবে। আমার ছেলের কিছু হলে আমি আর তোমার ভাইও মরে যাবো আপা। আর আমি এবার জাঙ্কুকের উদ্দেশ্যে বলে উঠল, জাঙ্কুক, ওকে তুমি ছেড়ে দাও, পুলিশে ফোন দাও। ইয়ঞ্জনের মা এবার বলে উঠল, ভাই আমার ছেলেকে পুলিশে দিলে কি তের মান সম্মান ফেরত আসবে? আসবে না। সমাজের চোখেও এখন কলঙ্কিত। কেউ কিন্তু তড়িয়ে দেখবে না যে আসল কাহিনী।
আমার ছেলেকে আপনি পুলিশে দিলেও ঠিক কয়েকদিন পর ছাড়া পেয়ে ঘুরে বেড়াবে, কিন্তু তে সেটা পারবে না। ও সমাজে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। আমার কিন্তু আগে থেকেই তেকে ভীষণ পছন্দ ছিল। আমার ছেলেটা ভুল করে ফেলেছে। বয়স কম তো, বুঝতে পারিনি ভাই। আপনি ওকে ক্ষমা করে দিন। ওর ক্ষমার প্রায়শ্চিত্ত হিসাবে ও তেকে বিয়ে করে বইয়ের সম্মান দেবে, কলঙ্কিত হওয়া থেকে রক্ষা করবে। আপনারা বিনিময়ে আমার ছেলেটাকে ছেড়ে দিবেন। এমনিতেও তেকে আর ভালো করে বিয়ে দিতে পারবেন না আপনারা। আমার ছেলের সব দিকেই ভালো। এই ছেলেদের দুজনের বিয়ে দিয়ে দিই, তাহলে তেরও সম্মান বাঁচবে। চারদিকে কেমন এক অস্বাভাবিক নিরাপত্তা ছেয়ে আছে। পুলিশ এসে নিয়ে গেল ইউজনকে। এই অপমান অপদস্থ সহ্য করতে না পেরে তখনই চৌধুরী বাড়ি থেকে চলে গেল ইউজনের মা বাবা। রাতে আরাম জাঙ্কুককে তার রুমে ডেকে পাঠালো। জাঙ্কুকের হাত ধরে অসহায় চোখে চেয়ে বলে উঠল, বাবা হিসাবে আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। তুমি যা চেয়েছো, যা করতে চেয়েছো, আমি সবসময় তোমাকে সাহস জুগিয়েছি, সাপোর্ট করেছি। আমার এত বড় ব্যবসা রেখে তুমি ডাক্তারি পড়তে চেয়েছো, আমি কখনো না বলিনি। বাবা হিসাবে আমি আমার সর্বোচ্চ দিয়েছি তোমার ইচ্ছে, স্বপ্ন, আকাঙ্ক্ষা পূরণে। বিনিময়ে কিছুই চাইনি আমি তোমার থেকে। তবে বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাইলে ফিরিয়ে দেবে না তো? জাঙ্কুক সন্দেহান দৃষ্টি ফেলল বাবার দিকে। কপালে ভাঁজ পড়ল। পুনরায় মুহূর্তে নিজেকে শান্ত করে বাবার মুঠো করে রাখা নিজের হাতের দিকে চাইলো। তারপর শান্ত কণ্ঠে বলল, তুমি অনুরোধ কেন করছো বাবা? তুমি আদেশ করবে, বলো তুমি কি চাও। আমি চাই তুমি তেকে বিয়ে করো জাঙ্কুক। তোমার ছাড়া তের ব্যাপারে আর কাউকে ভরসা করতে পারছি না আমি। বাবা, তুমি এসব কি বলছো? তের বয়স দেখেছো? নেহাতি বাচ্চা মেয়ে, আমাদের লিজা থেকেও ছোট। তুমি কিভাবে এখন ওর বিয়ের কথা ভাবছো? তুমি আমি এই সমাজের ধার না ধারলেও তারা কিন্তু ঠিকই আমাদের নিয়ে সমালোচনা করবে। তোমার মা মামি যেটা বলেছে সেটা ভুল বলেনি। আড়ালের সম্মুখে মেয়েটাকে অনেক কথা সইতে হবে। তার থেকে বাঁচানোর একমাত্র উপায় এটাই জাঙ্কুক। তোমার সিদ্ধান্ত কি? জাঙ্কুক ভুরু জোগাড় কুঁচকে ফেলে বেশ কিছু সময় নিয়ে জাঙ্কুক উত্তর দিল, তুমি কি আর কোনো উপায় বাকি রেখেছ? আরেক প্রশস্ত হেসে ছেলেকে জড়িয়ে ধরলেন। পরক্ষণেই কাজীকে ফোন করলেন। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল তার বাবার দিকে। এই রাত 11টায় কি এখন তাকে বিয়ে করতে হবে? এইদিকে লিজা তেকে নিয়ে নিচে নামে। তে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করে বলল, চাচু, আমি বিয়ে করতে চাই না। আরেন তের মাথায় হাত রাখলো। কিছু বলার আগেই জাঙ্কুক কাজীকে বলল, নিন, বিয়ের কাজ শুরু করুন, দ্রুত শেষ করুন, আমার কিন্তু ঘুম পাচ্ছে। শেষের কথা হাই তুলতে তুলতে বলল, যেন তের কথা শুনতে পায়নি। তে চোখ তুলে চাইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ভাবলেশীনভাবে বসে আছে। আরেম তের মাথায় হাত বুলিয়ে বলল, চাচুকেও বিশ্বাস ভরসা করতে পারছিস না? তে ঠুকরে কেঁদে উঠে বলে উঠল, এই দুনিয়ায় একমাত্র তুমি আমার ভরসার জায়গা চাচু। বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আর ছোট মা আমাকে নিজের মেয়ের মতো আদর করে মানুষ করেছো। তোমাদের ছাড়া আমার বা কে আছে? হুট করে জাঙ্কুক এসে তের হাত ধরে টানতে ডাকলো। তে অবাক চোখে তাকিয়ে রইল। জাঙ্কুক তাকে সোফায় তার পাশে বসিয়ে দিয়ে কাজীকে ডেকে বলল, বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। বিয়েটা হয়ে যাক, তারপর সারাত কান্নাকাটি করো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। শেষের কথাগুলো তের দিকে তাকিয়ে বলে উঠল জাঙ্কুক। এদিকে লিজা দৌড়ে নিজের ঘরে গিয়ে ওর বিয়ের লাল ওড়না এনে তের মাথায় পরিয়ে দিল। এবার একটু বউ লাগছে। জাঙ্কুক তের দিকে চাইলো একবার, তারপর বাবার দিকে তাকিয়ে বলল, বারে, তোমার ইচ্ছে পূরণের জন্য এত রাত করে কাজে আনলাম, এখন তোমরা এলিয়েন দেখার মতো তাকিয়ে আছো কেন? তে তখন বিস্মিত হয়ে বসে আছে, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। তে যেন বুঝতেই পারল না তার বিয়ে হচ্ছে। সকল অশান্তির অবসান ঘটিয়ে মধ্যরাতে তে আর জাঙ্কুকের বিয়েটা হয়। পরের দিন লিজার গায়ে হলুদ। গতকালের কলুষিত রাতকে ভুলিয়ে দিতেই হয়তোবা এত আয়োজন। আরেম সকালে উঠে জানিয়ে দিয়েছেন লিজা আর বৌগুমের সাথে জাঙ্কুক আর তের বিয়েটাও হবে। একসাথে দুটো বিয়ে শুনে সকলে যেন দ্বিগুণ তোরজন আনন্দ শুরু করেছে। তের এখন নিজেকে পুতুল মনে হচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যার আগে। লিজা আর তেকে দুজনকেই হলুদ শাড়ি পরিয়ে রেডি করিয়ে দেওয়া হলো। প্রথমবারের মতো শাড়ি পরা সেটা সামলাতে মারাত্মক হিমশিম খাচ্ছে তে। শুধু মনে হচ্ছে এক্ষুনি খুলে যাবে আর ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তবুও খুব সাবধানে দু হাত শাড়ি একটু উঁচু করে লিজার পিছু নিয়েছে। উদ্দেশ্য বাগানে যাওয়া। তার হয়ে যাওয়া বিয়ের গায়ে হলুদ আজ। জাঙ্কুক এদিকে অত্যন্ত বিরক্ত। এরকম ঘটা করে গায়ে হলুদ বিয়ে কোনোটাই তার পছন্দ হচ্ছে না। বিয়ে তো হয়েই গেছে, এখন এগুলোর কী দরকার? তে আর জাঙ্কুককে পাশে বসানো হলো। একে একে সকলে ওদের গায়ে হলুদ মাখিয়ে নিজেরাই হলুদ মেখে খেলায় মেতে উঠলো। জাঙ্কুকের শরীর চুলকাচ্ছে এসব হলুদ লাগিয়ে। তার এক্ষুনি গোসল করার প্রয়োজন না হলে থাকতে পারবে না। সে উঠে দাঁড়ালো। রুমের উদ্দেশ্যে পা বাড়াতে পাঞ্জাবির পেছনে টান অনুভব করলো। পেছনে ফিরে দেখতে পায় তে পিঠের নিচের অংশ কিছুটা খামচে ধরেছে। জাঙ্কুক সেভাবেই বলল, কি হয়েছে?
তে ভীষণ হাঁসফাঁস করলো, এদিক ওদিক চাইলো, তারপর আবার জাঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নিচু করে কঠোর নামিয়ে বলল, একটু লিজা আপুকে ডেকে দেবেন? লিজা তো মনে হচ্ছে রুমে চলে গেছে, কোনো সমস্যা? তে এক পর্যায়ে ভীতু হলো, বুকটা কেমন দুরু দুরু করছে, লজ্জায় মাথা নুয়ে ফেললো। সেভাবেই মিনমিনিয়ে বলল, আসলে আমিও রুমে যাব, কিন্তু আমার শাড়ি খুলে গেছে মনে হয়, একটু ডেকে দিন না। জাঙ্কুক নিজেও কিছুটা অপ্রস্তুত হলো, আশেপাশে তাকিয়ে দেখলো পরিচিত কেউ আছে কিনা। বাড়ির কেউ এদিকে নেই, যারা আছে সকলেই হলুদের খেলায় ব্যস্ত। জাঙ্কুক তেকে বলল, দাঁড়িয়ে পড়ো। তে ভাবাচাকা খেয়ে যায়, চোখে মুখে প্রশ্ন নিয়ে তাকায়, বোঝার চেষ্টা করছে জাঙ্কুক কি বলছে। তখনই জাঙ্কুক নিজের হাত বাড়িয়ে দিয়ে আবার বলে ওঠে, দাঁড়িয়ে পড়ো, আমি দিয়ে আসছি। আশেপাশে তেমন কেউ নেই। তে তাকিয়ে থাকে, কি করবে বুঝতে পারছে না। তার ঘরে যাওয়া ভীষণ জরুরি, এভাবে কতক্ষণই বা বসে থাকা যায়। জাঙ্কুক তখনও হাত বাড়িয়ে আছে, তীর কোনো হেলদোল নাই দেখে সে হাত নামিয়ে নেয়, তারপর কিছু না বলে হাঁটা শুরু করে। তীর যেন এবার সদ্বিদ ফিরল, সে দ্রুত উঠে দাঁড়িয়ে কোনো রকম শাড়ি হাতে নিয়ে জাঙ্কুকের পিছনে ছুটলে শাড়ির সাথে আটকে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়া থেকে বাঁচতে হাতের সামনে যা পেয়েছিল সেটা আঁকড়ে ধরে, কিন্তু শেষ রক্ষা হয় না, ধপার শব্দ করে পড়ে যাইতে মুখ থেকে বের হয় ব্যথাতুর শব্দ। এদিকে জাঙ্কুক হঠাৎ নিজের পাঞ্জাবিতে টান অনুভব করে, কিছু বুঝে ওঠার আগে পিঠের উপর ভারী কিছু আছড়ে পড়ে। হঠাৎ করে হয়ে যাওয়ায় তার সামলাতে না পেরে জাঙ্কুকও পড়ে যায় মুখ থুবড়ে, আর জাঙ্কুকের পিঠের উপর পড়ে যাইতে বাগান থেকে কিছুটা দূরে চলে আসা এদিকটায় তেমন মানুষ ছিল না। দুজন পথচারী দেখে এগিয়ে আসলো, তে জাঙ্কুককে টেনে তুললো। তে মাটিতেই বসে রয়, জাঙ্কুকের আগামীত চোখে তের দিকে তাকায়, চোখ লাল হয়ে আছে তার, কিন্তু তের স্কন্দরত মুখ দেখে আর কিছু বলে না, এগিয়ে যায় তের দিকে। সে পা ধরে কেঁদে যাচ্ছে, হাত পা সরিয়ে দেখতে যায় জাঙ্কুক। তে বাড়াইতে চাইলে জাঙ্কুক লাল চোখে চেয়ে সাহস হয় না, আর তে চুপসে যায়। জাঙ্কুক দেখতে পায় তের কানে আঙুলের নখ উঠে এসেছে, বোধহয় কোনো ইটের সাথে লেগেছে। কপালে আঙুল ঘষে জাঙ্কুক রাগান্বিত কণ্ঠে বলে, এভাবে দৌড়ে আসার কোনো দরকার ছিল? কি একটা অবস্থা হয়েছে দেখেছো? তে ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে, কিছু বলছে না। জাঙ্কুক স্থির হয়ে চাইল, তারপর আবার গম্ভীর কণ্ঠে বলল, হাঁটতে পারবে? তে কোনো রকম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। জাঙ্কুক নিজের হাত বাড়িয়ে দেয়, তেকে টেনে উঠাতে নিলে সে ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয়। পরপরই তে অনুভব করে সে শূন্যে ভাসছে। সে ভয়ে জাঙ্কুকের বুকের গাছের পাঞ্জাবির অংশ খামচে ধরে চোখ বন্ধ করে। চোখ আস্তে করে খুললে চোখের সামনে জাঙ্কুকের মুখশ্রী দেখতে পায়, বুঝতে পারে লোকটা তাকে করে তুলে নিয়েছে। লজ্জায় যেন মুচড়ে গেল মেয়েটা, হৃৎপিণ্ডের গতিবিধি বাড়লো, হাত নাড়িয়ে ছটফটিয়ে বলে উঠল, কি করছেন? নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখলে খারাপ মন্তব্য করবে, প্লিজ নামিয়ে দিন। জাঙ্কুক স্থির দৃষ্টি নিপাত করলো তের দিকে, তারপর ভাবলেশীন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হেঁটে যেতে পারলে আর কোলে নিতে হতো না, আর বাড়ি ভর্তি মানুষ জানে তুমি আমার বিয়ে করাবো। তে হৃৎপিণ্ডটা যেন মুহূর্তে ধক করে উঠল। বহু ছোট্ট একটা শব্দ, অথচ কি একটা অদ্ভুত শক্তি এই শব্দটায়। তে আর কিছু বলতে পারলো না, শুধু নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুক এমনভাবে যাচ্ছে যেন আশেপাশে কেউ নেই, এটা তার রোজকার কাজ। সে তার মতো করে সিঁড়ি ডিঙিয়ে সোজা নিজের ঘরে চলে গেল। তেকে বিছানায় বসিয়ে দিল। আলমারির ক্লোজেট থেকে একটা ফার্স্ট এড বক্স বের করে তের পায়ের কাছে বসলো। তের পায়ে হাত দিতে নিলেই তে পা সরিয়ে নেয়, ইতস্ততা নিয়ে বলে ওঠে, কি করছেন? আপনি আমার বড়, পায়ে হাত দিবেন না প্লিজ। জাঙ্কুক কপাল কুঁচকে তাকায় তের পানে, চোখে মুখে বিরক্তি ভাব স্পষ্ট। পায়ে হাত না দিয়ে ট্রিটমেন্ট করবো কিভাবে? আজব, তুমি এখন আমার পেশেন্ট, তাই সব ফালতু কথা বাদ দাও, পাটা এদিকে দাও। জাঙ্কুক এক প্রকার জোর করে তের পা এনে তার হাঁটুতে রাখলো। জাঙ্কুক তের ক্ষত স্থানে রক্ত মুছে মেডিসিন লাগিয়ে দিতে নিলে ক্ষত স্থান জ্বলে ওঠে। সে ব্যথায় চোখ খিচিয়ে বন্ধ করে এক হাতে আঁকড়ে ধরে বিছানার চাদর। জাঙ্কুক কিছু বলে না, নিজের কাজ শেষে ব্যান্ডেজ করে দেয়, তারপর তেকে আবার কোলে তুলে নেয়। উদ্দেশ্য তাকে নিজের ঘরে রেখে আসা। এদিকে তে লজ্জায় আবার হাঁসফাঁস করতে থাকে, বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। দিনটা শুক্রবার, লিজা আর বেগমের বিয়েটা সম্পূর্ণ হলো। এদিকে তে আর জাঙ্কুকের বিয়েটাও আবার পরিপূর্ণ হলো। লিজাকে বেগমের বাড়িতে উঠিয়ে দেওয়া হলো। এদিকে ফুলে সজ্জিত বিছানায় বসে আছে তে, মাথায় তার এক হাত ঘোমটা। দুজন মহিলা তাকে এই ঘরে দিয়ে গেছে প্রায় ঘন্টা খানেক হবে। যাওয়ার আগে অদ্ভুত সব কথা বলে ভয় ঢুকিয়ে গেছে তার মনে। মহিলা দুজন বলেছে স্বামী আসার আগে এখান থেকে যেন না ওঠে। সেও বাধ্য মেয়ের মতো কথা শুনেছে। বসে বসে অপেক্ষা করতে করতে ফিরে গেল সে গতকাল সন্ধ্যায়, যখন পায়ে ব্যথা পেয়ে জাঙ্কুক তাকে নিজের রুমে নিয়ে আসে। তের পায়ে ব্যান্ডেজ করার সময় তে জিজ্ঞাসা করেছিল জাঙ্কুককে, কেন জড়ালেন আমার এই কলঙ্কিত জীবনের সাথে আপনাকে? জাঙ্কুকের হাত থেমে যায় এক মুহূর্ত, পরপরই আবার নিজের কাছে ব্যস্ত হয়ে বলল, নিজেকে কলঙ্কিত করতে? তে এবার বাঁকা আসলো, তারপর
তেসরাভাবে জবাব দিল, দয়া করে বিয়ে করছেন আমায়, তাই না? আমি সারা জীবন দয়াপাত্র হয়েই থেকে গেলাম, ছোট থেকে চাচ্চুর, আর এখন আপনার। হ্যাঁ, এটাই আমার জীবন। শেষ কথাটা নিজেকে উপহাস করে বলে উঠল। জাঙ্কুক ক্ষতে ব্যান্ডেজ করে তাকায় তেয়ের দিকে। তেয়ের চোখে চোখ রেখে বলে ওঠে, এই চৌধুরী বাড়িতে যতটা অধিকার আমার লিজার, ঠিক ততটা অধিকার তোমার রয়েছে। আর বাবা মা তোমাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? তে মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়। জাঙ্কুক আবার বলে, তাহলে নিজেকে তাদের কাছে দয়াপাত্রে বানিয়ে তুমি তাদের ভালোবাসা ছোট করছো। আর রইল আমার কথা, আমার কাছে তুমি আমার দায়িত্ব। অন্যান্য আর 5টা সম্পর্কের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক না, আমি জানি। আমি তোমাকে নিয়ে স্থির মতো কিছু অনুভব করি না ঠিকই, তবে এতটুকু বলতে পারি, এই জীবন জাঙ্কুক কখনো দায়িত্বের অবহেলা করে না। আমাদের সম্পর্কে এখন শুধুমাত্র সময়ের প্রয়োজন, আশা করি তুমি সেটা দিবে। আর তুমি নিজেও এখনো বাচ্চা, বিয়ে হয়েছে বলে সংসার নিয়ে থাকবে সেটা না। নিজের মতো পড়াশোনা, নিজের মতো ইচ্ছে সব করতে পারো, সমস্যা নেই। তবে হ্যাঁ, নিজেকে সবার আগে নিজের সম্মান করতে হবে। আর এসব বাজে কথা যেন তোমার মুখে না শুনি। এগুলো হচ্ছে আগের ঘটনাগুলো। বিছানায় বসে বসে তে এগুলোই ভাবছিল। হঠাৎ করে খট করে দরজা খোলার শব্দে সে তার ভাবনা থেকে ফিরে আসে। জাঙ্কুক নিজের শেরওয়ানি পাল্টে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করে একটা টি-শার্ট আর একটা ট্রাউজার পরে তে এখনো ওইভাবেই মূর্তির মতো বসে আছে। তা দেখে জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ে। হালকা কেশে তের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলে বিধা হয়। তে যেন নিঃশ্বাসই নিচ্ছে না, এমনভাবে বসে আছে। জাঙ্কুক তের উদ্দেশ্যে বলে ওঠে, এভাবে বসে আছো কেন? গরমে এসব পরে ঘুমটা দিয়ে আসো, অসহ্য লাগছে না? চেঞ্জ করে নাও, বলে রুমে রাখা সোফায় বসে। এইদিকে তে নড়ে চড়ে ওঠে, তারপর ঘুমটা উঠিয়ে নিচে নামে। এদিক ওদিক তাকিয়ে দেখে তার কোনো পোশাক নেই এখানে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক বসে এতক্ষণ ওকেই পর্যবেক্ষণ করছিল। শাড়ি পরে বউ সাজে তেকে চমৎকার সুন্দর লাগছে। ফর্সা গায়ে লাল বেনারসি যেন গোলাপ ফুলের মতোই ফুটে আছে। মুখে ভারী মেকআপের আস্তরণ, যদিও মেকআপ ছাড়াই মেয়েটাকে বেশি ভালো লাগে। শাড়ি পরা এখন আর বাচ্চা লাগছে না, বরং একজন রূপবতী যুবতী মেয়ে লাগছিল। জাঙ্কুক এসবই ভাবছিল, হঠাৎ খেয়াল হলো তে দরজা খুলছে। জাঙ্কুক পেছন থেকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? আমার রুমে পোশাক আনতে। এই রুমে আমার কোনো পোশাক নেই। জাঙ্কুক উঠে দাঁড়ালো, তেকে বলল, তুমি এখানেই বসো, আমি আছি। দেখা যাবে আবার শাড়ি নিয়ে পড়ে গেছো। তে লজ্জায় বিব্রত হলো। প্রায় 30 মিনিট পর মেকআপ তুলে গোসল করে বের হয় তে। এবার বেশ হালকা লাগছে তার, এতক্ষণ দম বন্ধ লাগছিল। তে বেরিয়ে দেখে বিছানা থেকে সব ফুল নামিয়ে বিছানা ছেড়ে জাঙ্কুক শুয়ে পড়েছে। তে কি করবে, কোথায় শুবে ভাবতে থাকে দাঁড়িয়ে। জাঙ্কুক চোখের উপর এক হাত ও পেটের উপর এক হাত দিয়ে শুয়ে আছে। কারো উপস্থিতি উপলব্ধি করে জাঙ্কুক চোখ মেলে তাকায়। শত গোসল করে বেরিয়ে আসা তেকে তার কাছে স্নিগ্ধ ফুটে ওঠা পদ্ম মনে হচ্ছে। সে নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর তেকে উদ্দেশ্য করে বলল, সারা রাত কি দাঁড়িয়ে থাকবে ওখানে? থাকলে থাকতে পারো, তবে লাইট নিভিয়ে তারপরে দাঁড়াও, চোখে লাগছে আলো। তে ইতস্ত বোধ করলো, কথা যেন মুখ থেকে বের হচ্ছে না। তবুও ক্ষীণ কণ্ঠে বলে উঠল, না মানে আমি সোফায় ঘুমাবো, বালিশটা একটু দেবেন? জাঙ্কুক এবার সোজা হয়ে বসে পড়লো। তারপর তেকে বলল, এটা কোনো বাংলা সিরিয়াল না যে তুমি সোফায় ঘুমাবে আমি বিছানায় ঘুমাবো। এটা বাস্তব জীবন, তোমার ভবিতব্য। আমি তোমার স্বামী, 3 কবুল বলে স্বামীর অধিকার দিয়েছো তুমি। এখন আমি সেই অধিকার চাইলে তুমি দিতে বাধ্য। তখন কোনো সিনেমার কাহিনী কাজ করবে না। তাই বলছি, সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মেনে নাও। মেনে নিতে না পারো, যেভাবে চলছে সেভাবেই চলুক, কিছু যোগ বিয়োগের প্রয়োজন নেই। সম্পর্ক নিজেই তার নিজস্ব রং চিনে রূপ পরিবর্তন করবে। এখন সোজা বিছানায় শুয়ে পড়ো। তে ফ্যাস ফ্যাস করলো, বিব্রত করলো, কিন্তু তার ভেতরে ভয়টা চলে গেল। সেটার পরিবর্তে এসে বাধা বাঁধলো অজানা এক মুগ্ধতার শান্তি। সে কিছু বলল না, চুপ করে বিছানার অন্য সাইডে শুয়ে পড়লো। জাঙ্কুক লাইট নিভিয়ে শুয়ে পড়লো। তের ঘুম ধরছে না, ভেতরটা হাঁসফাঁস লাগছে, এপাশ ওপাশ করে যাচ্ছে। মূলত তার অন্ধকারে ভয় লাগে। এরকম ঘুটঘুটে অন্ধকারে মনে হয় কেউ তাকে দেখছে, ভয়ে ঘুমিয়ে আসে না। তার উপর একটা ছেলের সাথে একই রুমে একই বিছানা শুয়ে আছে। আর অস্বস্তি জেঁকে ধরেছে, যদিও ছেলেটি তার স্বামী, কিন্তু সম্পর্ক তো অস্বাভাবিক। সে সোজা হয়ে শোয়। তখনই হঠাৎ জাঙ্কুক তার মুখের উপর উঠে আসে। তে ভয় পেয়ে যায়। মাথায় আসে সেই মহিলাদের বলা কথা। ভয় পেয়ে হুট করে বলে ফেলে, কাছে আসবেন না প্লিজ, আমি এখনো তৈরি নয়। জাঙ্কুক হাত বাড়িয়ে তের পাশের টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেয়। তারপর সেভাবে তের উপর ঝুঁকে যায়। মূলত তের বলা কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সরে আসতে আসতে ব্যঙ্গাত্মক স্বরে বলে, তুমি মোটেও বাচ্চা না। আমার মাথায় যেটা আসেনি সেটা তোমার মাথায় ঘুরছে। ইউ আর ভেরি অ্যাডভান্স। তের অবস্থা করুন, লজ্জায় চোখ খিচে নিয়েছে।
ইস, কি কাণ্ড ঘটে গেল। লোকটা নিশ্চয়ই তাকে নির্লজ্জ ভাবছে। তে সমস্ত শরীর ছেয়ে গেল অস্বস্তির আস্তরণে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। কোনো রকম পাশ ফিরে চোখ খিচে শুয়ে থাকলো সে। পরের দিন জাংকুকের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। সকালে উঠে সে তার বারান্দা শরীরচর্চা করে। আজও তার ব্যতিক্রম হয়নি। অবশ্য ব্যতিক্রম একটু হয়েছে। আগে যে রুমে নিজে একা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতো, আর সেই রুমে অন্য একজনও আছে। ঘুম থেকে ওঠার পর এক পলক তের দিকে তাকিয়েছিল। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। ঘুমানোর সময় ওড়নাটা শরীরে জড়িয়ে রেখেছিল, সেটা কিছুটা সরে গেছে। প্লাজোটা খানিকটা উপরে উঠেছে। ঘুমন্ত মুখ আর এমন বিধ্বস্ত অবস্থা দেখে জাংকুকের পুরুষালী হৃদয়টা ধক করে ওঠে। পর মুহূর্তে জাংকুক নিজেকে শাসায়, তুই এত নির্লজ্জ হলি কবে থেকে? একটা বাচ্চা মেয়ের দিকে এভাবে তাকাচ্ছিস। যদিও মেয়েটা তোর বউ, তবুও এখনো দূরত্ব আছে। আর মেয়েটা নিতান্তই বাচ্চা, শুধরে যা। নিজে নিজে সব বিড়বিড় করে সে দ্রুত ওয়াশরুমে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে শরীরচর্চায় ব্যস্ত হয়। এইদিকে তের ঘুম পাতলা হয়। চোখ মেলে তাকায়। প্রথম 2 সেকেন্ড সব অপরিচিত লাগে তার। পর মুহূর্তে মনে করে এটা নতুন কক্ষ, সে এখন বিবাহিত। সে রুমের চারদিকে চোখ বোলায়। জাংকুক নামক লোকটা রুমে নেই। সে উঠে ওয়াশরুমের দিকে আগায়। সেটাও বাহির থেকে লাগানো। তে ভাবলো হয়তো জাংকুক রুমে নেই তাহলে। আজ ভোর ভোর উঠেছে। প্রকৃতির হাওয়া খেতে বেলকনির দিকে পা বাড়ায়। মুহূর্তে পা থেমে যায়। চোখে পড়ে এক সুগঠিত দেহের পুরুষ শরীরচর্চায় নিমগ্ন। উত্তম শৈলের ডাম্বল হাতে শরীরচর্চায় ব্যস্ত। তের চোখ আটকে যায় সেখানে। এদিকে জাংকুক অনুভব করে কেউ তার দিকে তাকিয়ে আছে। তখনই জাংকুক পিছু ফিরে। দুজনের চোখের মিলন হয়। তের ভিতরে সত্তা হাঁসফাঁস করে ওঠে। লুকিয়ে লুকিয়ে দেখার অপরাধে নিজেকে দুটো ভয়ানক গালি দেয় মনে মনে। এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি। জাংকুক এক পা দুপা করে এগিয়ে আসে। সেটা দেখে তে ধরা পড়ে যাওয়া চোরের মতো দৌড়ে পালায়। জাংকুক অবাক হয়ে যায় তের আচরণে। হতবিম্বল হয়ে দাঁড়িয়ে থাকে। তে দ্রুত নিচে নেমে আসে। মেহমান অনেকটাই চলে গেছে। শুধু আছে এক দূর সম্পর্কের দাদি। বৃদ্ধ মহিলার নিখুঁজ চোখে দেখছে তেকে। হঠাৎ তেকে থামিয়ে দিল। পা থেকে মাথা পর্যন্ত দেখে মুখ বাঁকিয়ে বলল, নতুন বউ তুমি, শাড়ি পরো নাই কেন? এখন কি বাড়ির মাইয়া আছো তুমি? বউ হয়েছে, বউয়ের মতো থাকবা বুঝছো? তে কিছু বললো না, মাথা নিচু করে রইল। বৃদ্ধা মহিলা এবার সব লজ্জা শর্মের মাথা খেয়ে বলল, শরীরে তো 100 টাকা মাংস নেই। আমার অমন বলমান নাতিরে খুশি করবা কি দিয়ে? বেশি বেশি খাইয়া শরীরে মাংস বানাও। স্বামী সামলাইতে হইব তো। জাংকুক কেবলই জুসের গ্লাসে চুমুক দিয়েছিল। এরকম নির্লজ্জ কথা শুনে নাকে মুখে উঠে গেল। কেসে উঠল সে। তে লজ্জা শর্মে গাঢ় হয়ে রইল। চলে যাওয়া বেদবি হয় বলে নিজের চিবুক গলায় নামিয়ে দাঁড়িয়ে আছে। তার এই মুহূর্তে মনে হচ্ছে তাকে যদি এই পৃথিবী থেকে উধাও করে দেওয়া হতো তাহলে বোধহয় সবচেয়ে বেশি ভালো হতো। ছেলে আর ছেলের বউয়ের মুখের সম্মুখে এমন কথায় আরেক বেকুব বনে গেছে। কোনো রকম ফুপুকে বলে উঠল, এসব কি বলছো ফুপু? চুপচাপ খাও তো। আমি কি ভুল কইলাম? দাদু ভাই তুমি কও, ওর শরীরে গোষ্ঠীর দরকার আছে কিনা? এই হাড্ডি শরীরে? বাকি কথা সম্পূর্ণ করার আগে জাংকুক বলে উঠল, সমস্যা কি দাদি? ওর শরীরে গোস্ত নেই তো কি হয়েছে? তোমায় তো দাদা আমার জন্য রেখে গেছে, তুমি আইসো ওর জায়গায়। তে এবার লজ্জা হেসে ফেললো। জাংকুক মৃদু ধমক দিয়ে বলে উঠল, এখানে কি করছো? যাও, মায়ের কাছে যাও। তে সবে গোসল করে বের হয়েছে। দেখে ন্যান্সি বসে আছে বিছানার উপর শাড়ি গহনা। সে দেখে বলে উঠল, আপামনি, আপনারা কিন্তু এখন আমার ভাবি মনে করা উচিত। কি কন? খালামা কইছে আপনারে এই শাড়ি পিনতে রেডি হইতে। তে তাকাল শাড়িটির দিকে। শাড়িটি ভীষণ সুন্দর, কিন্তু সে তো শাড়ি পরতে পারে না। তুমি আমাকে শাড়িটা পরিয়ে দিবে? আমি তো পরতে পারি না। আচ্ছা, আপনি সাজুগুজু করে নেন। তে মাথা ঝাঁকালো। তে নিজেকে প্রস্তুত করে বলে উঠল, এটি হবে, তুমি আমায় এখন শাড়িটা পরিয়ে দাও। ন্যান্সি শাড়ি পরিয়ে দিচ্ছে। আঁচল ঠিক করতে যে সেফটি পিন পাচ্ছে না। এটা জাংকুকের রুম, এখানে মেয়েদের জিনিস থাকবে না, এটা স্বাভাবিক। তে ন্যান্সিকে বলল, তার রুমে সেফটি পিন আছে, গিয়ে নিয়ে আসতে। ন্যান্সিও দৌড় লাগালো। তে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছিল। তার লম্বা চুলগুলো হেয়ার ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রেখেছে। আর আঁচল ঠিক না করায় কোমরের পিঠের বেশ কয়েকটা জায়গা উন্মুক্ত ছিল। জাংকুক নিজের রুমে আসলো। উদ্দেশ্য গোসল করে তৈরি হবে, কিন্তু নিজের রুমে ঢোকে এমন দৃশ্য দেখে পা জোড়া যেন আপনা আপনি থেমে যায়। তার গলা যেন শুকিয়ে গেছে। শুকনো ঢোক গিলল। ফর্সা আকর্ষণীয় লতানো কোমর ও পিঠে না চাইতেও নজর আটকে গেল, বিশেষ করে পিঠের উপর কালো কুচকুচি তিলে। নিষিদ্ধ ইচ্ছেরা মাথা চড়া দিয়ে উঠল। সেও নজর ফেরাতে পারল না। সাদা আকাশের সংমিশ্রণে পরিহিত শাড়িতে যেন দেখে এক টুকরো আকাশ লাগছিল। তখনই পেছন থেকে এসে ন্যান্সি দাঁড়ালো জাংকুকের পেছনে। উকি দিয়ে দেখার চেষ্টা করলো ব্যাপারটা কি। কাহিনী বুঝে মিটি মিটি হাসে। তারপর টিপ্পনি দিয়ে বলে উঠল, ভাইজান, আপনারই বউ তো, ভিতরে গিয়ে ভালোভাবে দেখেন, কেউ না করবে না। এমনি লুকোই লুকোই দেখে কি মজা আছে? ন্যান্সির কথা শুনে
তে তড়িৎ গতিতে পেছনে ফিরে যায়। জাংকুককে দেখে তার শরীরে একটা শীতল ঢেউ খেলে গেল। সংকোচে মুখ লাল হয়ে ওঠে। আজ যেন তার লজ্জা পাওয়ার দিন। সকাল থেকে লজ্জা পেতে পেতে তার মুখ টমেটো হয়ে গেছে। জাংকুক চোখ রাঙিয়ে তাকায় নেন্সির দিকে, তারপর তাতে দাঁত পিষিয়ে বলল, আমার বউকে আমি লুকিয়ে দেখে সামনে বসিয়ে দেখি, তোর সমস্যা কি? নিজের কাজ কর যা। আমার বউ কথাটা তের মস্তিষ্ক সবার আগে ধরলো, আবার যেন বৈদ্যুতিক শক্ট বয়ে গেল। শরীর তরঙ্গায়িত হলো। নেন্সি দাঁত কেলিয়ে রুমে ঢুকলো। জাংকুক ওয়াশরুমে ঢুকলো। যাওয়ার আগে একবার শুধু বলে গেল, বাইরে যাওয়ার আগে চুলগুলো খুলে বের হবে। তে বলতে চাইলে এই গরমে কে চুল খোলা রাখে, কিন্তু বলতে পারলো না। তার আগে জাংকুক ভেতরে ঢুকে গেছে। নেন্সি হাসতে হাসতে বলে উঠল, ভাইজান দিয়ে একদিনই বউ পাগল হয়ে গেছে। বউয়ের পিঠ পুট কাউরে একবার দিতে চায় না। রৌদ্রতপ্ত দিন, সূর্যটা যেন রাগ করে প্রখর দিতে ছড়িয়েছে চারদিকে। চৌধুরী বাড়ির সকলেই আজ বৌমদের বাড়িতে গিয়েছে। তের অবস্থা গরমে নাজেহাল। এক্ষেত্রে অসহ্যকর গরম, তার উপর শাড়ি। জাংকুক দাঁড়িয়ে কথা বলছিল অন্যদের সাথে, কিন্তু তার নজর ছিল তের উপর। দূর থেকে খেয়াল করলো মেয়েটার অস্বস্তি, বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলা, বিচলিত আর ক্লান্তি মুখটা। জাংকুক কথা শেষ করে সামনে দাঁড়ানো ব্যক্তির সাথে, তারপর পা বাড়ায় তের দিকে। কিন্তু তের দিকে তাকাতেই চোখে পড়ে তের টেবিলে একজন অপরিচিত ছেলে বসা। কপালে ভাঁজ পড়ে জাংকুকের। সেভাবে এগিয়ে যায় টেবিলের দিকে। ছেলেটা জাংকুককে মোটেও পাত্তা দেয় না। সে তেকে বলে ওঠে, এই যে মিস, আপনার নাম আর নাম্বারটা দিন না প্লিজ। তে এতক্ষণ বিরক্ত হয়ে অন্যদিকে তাকিয়ে এড়িয়ে চলার চেষ্টা করেছিল, কিন্তু এ তো পুরাই নাছর বান্দা। তে কিছু বলতে যাবে, তার আগে জাংকুকের শক্তপোক্ত মুখটা সে দেখতে পেল। সে কিছু বলার আগে জাংকুক গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মিস না মিসেস হবে। আর নাম্বার ওনার হাজবেন্ডেরটা নিতে পারেন, বিকজ শি ইজ নট অ্যাভেলেবেল। সামনে বসা ছেলেটি থতমত খেলো, কোনো রকম দুঃখিত বলে কেটে পড়লো। তে মাথা নিচু করে ফেলেছে। জাংকুক তের পাশে বসে পানির বোতল এগিয়ে দেয়। কোনো সমস্যা? তোমাকে ঠিক লাগছে না? তে ডানে বামে মাথা নেড়ে বোঝালো, কোনো সমস্যা নেই। মিনিট 10 পর জাংকুক তেকে বলল, গাড়িতে গিয়ে বসো, বাসায় যাবো আমরা, তাড়াতাড়ি বের হও। বাসায় যাবো এক্ষুনি? ছোট মা, চাচ্চু, তাছাড়া আপু ভাই ওরাও যাবে তো, আমরা একা কেন যাব? আমরা যাবো এক্ষুনি, ওরা পরে আসবে, এক্ষুনি চলো। তে আর কিছু বলতে পারলো না। জাংকুক টানতে টানতে নিয়ে গেল। যেখানে শাড়ি পরেতে হাঁটতেই পারে না, সেখানে টানাটানিতে শাড়িতে পা বেজে যাচ্ছে বারবার। এভাবে গরুর মতো টানছেন কেন? পড়ে যাচ্ছি তো। জাংকুক এক পর্যায়ে থেমে যায়, পেছন ফিরে চাইলো তের দিকে। তারপর আলগোছে নরম হাতে ধরলো তের হাত, চুলগুলো বেঁধে নাও। তে খুব বিরক্ত হয় জাংকুকের ব্যবহারে। এরকম করে হুটহাট বদলায় কেন এই লোক? জাংকুকের দিকে তাকিয়ে থেকে বিরক্তি সরে বলে ওঠে, এভাবে নিয়ে আসলেন কেন? আমরা একা যাবো নাকি? জাংকুক এবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করে তের দিকে। তার শান্ত দৃষ্টি তের ভেতরে সত্তা নাড়িয়ে দেয়। জাংকুক ড্রাইভিং সিটে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে শুরু করে। কিছু সময় পর জাংকুক গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বের হও। তে যেন তাজ্জব বনে গেল, ফ্যাল করে তাকিয়ে রইল, কিছু বলতে পারলো না। জাংকুক এবার ধমকে উঠল, কি বললাম শুনতে পাওনি? গাড়ি থেকে বেরিয়ে যাও। তের খুব আত্মসম্মানে লাগলো, চোখ দুটো টলমল করে উঠলো, নাকের পাটা ফুলে উঠলো খানিক, তিতির করে ঠোঁট কাঁপছে। কোনো রকম সিট বেল্ট খুলে বের হতে নিলে শাড়ির আসলে টান পড়ে। তে পিছনে না ফিরেই বলে ওঠে, এভাবে আসল ধরে রেখেছেন কেন? অপমান করে স্বাদ মেটেনি? নিজে অপমান করে গাড়ি থেকে বের করে দিয়ে নিজে আটকাচ্ছেন। ছাড়ুন আমার আসল। তে নাকের পাটা আরো ফুলে ওঠে, কিন্তু শাড়ির আসল ছাড়া পায় না। তে এবার রেগে পেছনে ফিরে বলতে নেয়, দেখুন, কিন্তু আর বলতে পারে না। দেখতে পায় জাংকুক 2 হাত উঁচু করে বসে আছে, মানে সে শাড়ির আসল ধরেনি। তে এবার লক্ষ্য করলো তার শাড়ির আসল স্টারিংয়ে আটকে আছে। লজ্জায় যেন তার মাথা কাটা গেল। ছি ছি, কি ভাববে উনি? এভাবে কেউ নিজের ইজ্জতের ফালুদা বানায়? জাংকুক বলে ওঠে, এর জন্যই বউ হিসেবে এসব বাচ্চা মেয়ে আমার পছন্দ না। এরা বুঝে কম আর ফ্যাস করে কাঁদে বেশি। তে এবার চাইলো, ডাকর ডাকর চোখগুলো মিলে, তারপর নির্জীব হয়ে বলল, আপনি চাইলে এটাকে উপড়ে ফেলতে পারেন, আমি কোনো দাবি রাখবো না। কিন্তু আমি তো দাবি রাখবো বলে তের উপর ঝুঁকে গেল জাংকুক। হুট করে এমন হয় তে ভয় পেয়ে যায়, চোখ খিচে ফেলে। কানে আসে জাংকুকের গম্ভীর কণ্ঠস্বর, আমি স্বামীর দাবি ফলাতে চাই, সেটাও এক্ষুনি। বলে তের মুখের দিকে আরেকটু ঝুঁকে যায়। তের গোলাপি অধৈর্যরা কাঁপছে, নিঃশ্বাসের গতি বেড়েছে, কিন্তু কণ্ঠনালী যেন আটকে আছে। কিছু বলতে চেয়েও পারছে না। তখন আবার শুনতে পায় জাংকুকের শান্ত সাবধান বাণী, শোনো মেয়ে, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, বাচ্চা হয়ে বড়দের মতো কথা বলবে না। আর এই সম্পর্কে যখন আমরা না চাইতেও জড়িয়ে গেছি, তখন এই সম্পর্ক থেকে কারো মুক্তি নেই, না আমার না তোমার। তুমি ছোট বলে আমি তোমাকে মানিয়ে নেওয়ার জন্য সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি যদি বড়দের মতো আচরণ করো, তাহলে আমারও বড়দের মতো আচরণ করতে 2 মিনিটও লাগবে না। আই ডোন্ট লাইক টু রিপিট, সো ডোন্ট মেক মি রিপিট ইট এগেইন অ্যান্ড এগেইন। কথাগুলো বলে সরে আসে জাংকুক। তে যেন দেহে প্রাণ ফিরে পায়, চোখ খুলে তাকায়।
তার গা লাল হয়ে গেছে, কান দিয়ে গরম আভা বের হচ্ছে। এই লোকটার চাহনি কাছে আসা স্পর্শ কিচ্ছু নিতে পারে না তে, কেমন মুছতে যায়। তে মাথা নিচু করে রয়। জাঙ্কুক একবার দেখে নেয় তেকে, তারপর গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, চুলগুলো বেঁধে ফেলে, এখন গরম কম লাগবে, আমরা এক্ষুনি বাসায় যাব, বেশি সময় লাগবে না। তে আর কথা বাড়লো না, জাঙ্কুকের প্রতিটি কথা শুনলো এবং সেই অনুযায়ী কাজ করলো। আর আজকের পর্বটা এই পর্যন্তই। আসলে এই গল্পটা 2টা পার্টে শেষ হয়ে যাবে। পরবর্তী বা শেষ পার্টের জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে।